ডায়মন্ড হারবারের পর এবার কলকাতা মেডিকেল জাল এসটি সার্টিফিকেটে ডাক্তারিতে ভর্তি অভিযুক্ত আসানসোলের কুমার আরিয়ান। জালিয়াতিতে ফাঁসে ডাক্তারি পড়ুয়ার ভর্তি বাতিল, আর ভর্তি বাতিল করলো কলকাতা মেডিকেল। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এই যে ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারিতে ভর্তি সামনে এলো কিভাবে, কতদিন আগের ঘটনা, ঠিক কি নির্দেশ দেওয়া হলো আজ? তমশ্রী, রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিকেল কলেজগুলোতে চিকিৎসকরা যারা চিকিৎসা বিদ্যা পাঠ্যক্রমে ভর্তি হচ্ছেন তাদের ক্ষেত্রে জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে। এর আগে আমরা গত মাসেই দেখেছিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পরমব্রত রায় বলে রাজারহাটের বাসিন্দা একজন, সে ভর্তি হয়েছিল 2023 সালে। আর এবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল আসানসোলের মহুয়াডাঙ্গার বাসিন্দা কুমার আরিয়ান সে ভুয়ো তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি হয়েছিল। নিট ইউজি পরীক্ষায় সে চান্স পেয়েছিল এবং সেখানে ভুয়ো এসটি সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট দিয়ে সে ভর্তি হয়েছিল। কলকাতা হাইকোর্টের একটি কেসে এই ঘটনাটা উন্মোচিত হয় এবং দ্রুত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম হাসপাতাল থেকে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ সেকেন্ড ইয়ারের ছাত্র, এমবিবিএস সেকেন্ড ইয়ারের ছাত্র এই কুমার আরিয়ান, যিনি গোন্ড যে ট্রাইব, সেই গোন্ড ট্রাইবের উল্লেখ করে সে এসটি সার্টিফিকেট জমা দিয়েছিল 2011 সালের শিডিউল ট্রাইব বা এসটি সার্টিফিকেট, এবং সেটা সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ জাল সার্টিফিকেট, সেটা প্রমাণিত হয়েছে। এবং আসানসোল দক্ষিণের মহকুমা শাসক তিনি আসানসোল দক্ষিণ থানাকে নির্দেশ দিয়েছেন এই কুমার আরিয়ানের বিরুদ্ধে এফআইআর রুজু করতে। বলাই যেতে পারে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর এবার কলকাতা মেডিকেল কলেজ, এবং সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সেখানে পরমব্রত রায় যে অভিযুক্ত ছাত্র, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনেক গড়িমসি হয়। তবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো রকম দেরি করেননি। যখনই এই খবর সামনে এসেছে দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করেছে। এই অভিযুক্ত কুমার আরিয়ান দ্বিতীয় বর্ষর ছাত্র, এমবিবিএস এর জাল এসটি সার্টিফিকেট দেওয়ার অপরাধে তার নাম বাতিল করেছে, অর্থাৎ হাসপাতাল থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। তমশ্রী। বেশ অভিজিৎ। আর কল আছে, জল নেই, এ তো দেখাই আমরা, কিন্তু ঝাড়গ্রামের বিনপুরে 400টি পরিবার, তাদের কল আছে, জল নেই 2 বছর ধরে। কবে পাবেন জল? প্রশ্ন। বাড়ি বাড়ি কল আছে, এই কল থেকে জল পড়ে না, গরমে খাবার জল পেতে দুর্ভোগের এক শেষ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পরিষদ। বছর 2 আগে বাড়ি বাড়ি পৌঁছয় পিএইচির কল, তৈরি হয় রিজার্ভার পাম্প হাউস, এর জন্য খরচ হয় প্রায় 4 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে কল থেকে একদিনও জল পড়েনি। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভরসা পাড়ার ক্লাবের পাম্পের জল। অভিযোগ, সেটাও মাঝে মধ্যে বিকল হয়ে যায়। গরমে খাবার জল পেতে জেরবার প্রায় 400 পরিবার। আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না খাওয়া ধোয়া মাজা। ওই যে বাইরের থেকে মাঠে এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে সেইখান থেকে ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়। আমাদের পাড়ায় কোনো কলই নেই, একটা যদিও বসছিল সাবমার্শাল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। 2 বছরেও কেন চালু হলো না কল? অনেকেরই অভিযোগ, পিএইচি ঢিলেমির কারণেই এই দুর্ভোগ। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। 26শে বিধানসভা নির্বাচন আর মাত্র 1 বছর। তার আগে বিজেপির পদ্মে কাটা, কারণ কোথাও কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছেই না, কোথাও কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন নিয়েও গন্ডগোল। দেখুন, বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কোচবিহারে মণ্ডল সভাপতি খুঁজে পেতে সমস্যায় বিজেপি। 24-এর লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
পদ্ম শিবিরের একাংশ বলছে এরপর থেকে দলীয় সংগঠনের শক্তি একেবারে তলানিতে। কোচবিহারে 2298টি বুথ, এর মধ্যে বেশিরভাগ বুথেই কমিটি গঠন করতে পারেনি বিজেপি। কোচবিহারে বিজেপির 43টি মণ্ডল, এর মধ্যে 18টি মণ্ডলের সভাপতি ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির। আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার বিজেপি বনাম বিজেপি। সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। এরপরেই ক্ষোভ বিক্ষোভ শুরু। বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। এবার বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপিরই একাংশের। এখন যিনি মণ্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে, বিষ্ণুপুর 1-এর যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না, বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায়। আমরা এই অযোগ্য মণ্ডল সভাপতিকে মানছি না। দলের এত ক্ষতি হচ্ছে, প্রতিটি বুথ আমরা হারছি, বা আগামী 26-এও আমরা কিন্তু হারবো উনি থাকে। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়। কারণ পার্টির সবাইকে তো আর সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে। উত্তর 24 পরগনায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। সম্প্রতি এই সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন সুকল্যাণ বৈদ্য। এরপরেই পোস্টার। নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পড়েছে পোস্টার। তাতে লেখা, আজ থেকে বিজেপি দলের কালো দিনের সূচনা। বসিরহাটে কাছাড়িপাড়ায় বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনার নামখানা। এখানে সাগর 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিলীপ প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। তারা বিক্ষোভ দেখান। নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরের সমস্যা আবার সেই ভাঙন আতঙ্ক। কপিল মুনির মন্দিরের কাছেই স্নানঘাটে ভাঙন। গত কয়েক মাস আগে সারানো হয়েছিল, কিন্তু তারপরে কোটালের জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে সাফ। গঙ্গাসাগর মেলার সময় 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকার থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন। ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। কপিল মুনি আশ্রমের কাছে সাগর তটে আবারও ভাঙন। গত বৃহস্পতিবার ছিল পূর্ণিমার কোটাল। তখন থেকে বঙ্গোপসাগর ফুঁসছে। গঙ্গাসাগর চত্বরে সমুদ্রের পাড় ভাঙছে। স্থানীয়দের দাবি, পাড় ভাঙতে ভাঙতে কপিল মুনির আশ্রম থেকে এখন সাগরের দূরত্ব প্রায় 450 মিটার। 1 থেকে 3 নম্বর স্নানঘাটের মধ্যে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। গঙ্গাসাগর মেলার আগে অস্থায়ীভাবে বাঁধ মেরামত করেছিল প্রশাসন। জলোচ্ছ্বাসে সেসব ভেসে গিয়েছে। আতঙ্কে তো অবশ্যই আছি। রাতে তো চিন্তা থাকবে, ঘুমালে কখনো একটা ভরা কোটালে এসে পুরো ভেসে নিয়ে চলে যাবে। আমি চাইছি সবাই একটা সামঞ্জস্যভাবে একটা যদি নদীমাত তৈরি করে, তাতে আমরা স্বাগত হিসেবে খুব গর্বিত থাকবো এবং চিন্তামুক্ত থাকতে পারবো। এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে, আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। সোমবার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গঙ্গাসাগরের যে ভাঙনগুলো, সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাওয়া, তার জন্য প্রচেষ্টা চলছে। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।